হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই। গতকালকে রাতেই প্ল্যান করে রেখেছিলাম বাসার কিছু ডিপ ক্লিনিং, বেডশিট চেঞ্জ এই ধরনের কাজগুলো করব। তো সেই অনুযায়ী কাজ করা। আর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছেন উনি আমার বাসায় রোস্টার ওয়েতে যেগুলো ডিপ ক্লিন থাকে এগুলো করেন উইকলি ওয়ান্স ইন আ টাইম। আর যেগুলো র্যান্ডম ক্লিনিং থাকে ফার্নিচার এভরিথিং যেগুলো কাজ, টয়লেট ক্লিনিং এভরিথিং, ক্লথ ওয়াশ, এগুলো তো রেগুলার করা হয়। বাট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো করলে বাসার সবগুলো জায়গায় ইভেনচুয়ালি ক্লিন রাখা যায় আর কি। তো সেগুলো করেই মোটামুটি একটু টায়ার্ড ছিলাম। দুপুরের কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এরপরই হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন করে বললেন যে বাসায় গেস্ট আসবেন। তো যেহেতু গেস্ট আসবে, ফ্রিজে আমার কিছু ফ্রোজেন খাবার সবসময়ই থাকে, সেগুলো যেগুলো একটু ঝাল আইটেম বা সল্টেড আইটেম সেগুলো থাকে। তো মনে হলো যে একটু ঝটপট ডেজার্ট বানিয়ে নিই, সেই কারণেই কিচেনে যাওয়া এবং ঝটপট কয়েকটা ডেজার্ট বানিয়ে নিই যাতে করে গেস্টদের সামনে প্রেজেন্ট করা যায় বা দেওয়া যায় তাদেরকে। তো আজকে আমি প্রথমতই বানিয়ে নেব হচ্ছে কালো জাম টাইপের মিষ্টি আর কি, যেটা সেটা। আর হচ্ছে তবে আমি এটা ছানা দিয়ে বানাবো না, গুঁড়া দুধ দিয়ে বানাবো। আর খুব রিসেন্ট আমি অনেক জায়গাতেই দেখেছি রেসিপিটা, সেটা হচ্ছে যে সাগুদানা দিয়ে সেমাইয়ের মতো ছোটো ছোটো করে বানায়। তো দেখে সুন্দর লাগলো, ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন হয়। আর আনাদার থিং হচ্ছে যে যেটা হচ্ছে মৌচাক পিঠা বা মৌচাক বিবিখানা পিঠা যেটাই বলেন না কেন, সেটা আমার আসলে অনেকবার দেখা হয়েছে, এটা ভাইরাল, বাট আমার কখনো ট্রাই করা হয়নি। তো আমি ফার্স্ট টাইম ভাবলাম যে এটাও বানিয়ে নিই, যেহেতু হাতে সময় আছে। তো ঝটপট কিচেনে চলে গেলাম এবং শুরু করে দিলাম কাজ। ঘরের কাজের ব্যাপারে আমার যেটা মনে হয়, আমার বাসায় যেমন আমি রেগুলার ফার্নিচার ক্লিনিং, টয়লেট ক্লিনিং, ক্লথ ক্লিনিং এই কাজগুলো রেগুলার বেসিসে সেরে নিই। বাট উপরে ফ্যান, প্যান্ট্রি এগুলো ক্লিনিং আমি উইকলি একদিন রাখি। জানালা ক্লিনিংগুলো একদিন রাখি। বারান্দার উইন্ডো, দেন গ্রিল এগুলো একদিন করে রাখি। তাতে করে আমার কাছে মনে হয় যে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করলে কাজের প্রেশারটাও কম হয় এবং ইভেনচুয়ালি সব কিছুই খুব ক্লিন থাকে। তো এই জন্যই আসলে ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো করা। তো যাই হোক, এতে করে আমার কাছে মনে হয় ক্লিনিং কাজটা অনেক ইজি হয়ে যায়। তা আমি কিচেনে এসে প্রথমেই যেটা করলাম, সাগুদানাগুলোকে অল্প কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কারণ তাতে করে যেটা হবে যে সাগুদানাগুলো সফট হয়ে যাবে। এরপর হাত দিয়ে একটু মেখে নিয়ে আমি সেমাইয়ের মতো বা বলের মতো যে সাগুদানার সুইটটা সেটা আমি বানিয়ে নিতে পারবো। সেজন্য এটাকে আগে একটু ভিজতে দিলাম। এরপরই মিষ্টিগুলোকে বানিয়ে নিব। যেহেতু গেস্ট আসবে তাই খুব ঝটপট করেই সব কিছু করার ট্রাই করছিলাম, একসাথেই বেশ কয়েকটা ট্রাই করছিলাম। তো আমি এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। আমি প্রায় 1/4 কাপের একটু কম ময়দা নেব, আর বেকিং পাউডার নেব 1 চা চামচ। সাথে আমি একটা ডিম ফেটিয়ে নেব। আর তারপরে মাখানোর পরে যদি ডোটা একটু স্টিকি কম মনে হয়, সেক্ষেত্রে আপনারা এখানে একটু পানি বা একটু মিল্ক অ্যাড করে নিতে পারেন। তবে ডেফিনেটলি ডোটা একটা সফট ডো এবং স্টিকি ডো হতে হবে। ওয়ান থিং আমি বলতে ভুলে গিয়েছি, আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ঘিও অ্যাড করেছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, মিষ্টিটা আমি অনেক দিন ধরেই বানাই। আমার কাছে অনেকবার পারফেক্টও হয়নি, এরকমও হয়েছে। বাট বানাতে বানাতে একটা জিনিসের অভ্যাস হয়ে যায়। তো আমি জিনিসটা খেয়াল করেছি, ডোটা সফট করে মাখালে তখন দেখা যায় যে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে ওই মিষ্টিটা ভালো হয়। বাট ডোটা যদি প্রপারভাবে নরম না হয়, সেক্ষেত্রে দেখা যায় মিষ্টিগুলো বানানোর পরে হয়তো রস ঢুকতে প্রবলেম হয় বা সেই লেভেলের সফট হয় না। তো আমি এখন আগে গুঁড়া ইনগ্রিডিয়েন্টগুলো সব মিলিয়ে নেব, এরপরেই এর মধ্যে ডিম অ্যাড করে মাখিয়ে নেব। ঘিও দিয়ে দিচ্ছি সাথে। ঘি দিয়ে আপনারা পারলে হাত দিয়েও মেখে নিতে পারেন, সেটা আরও ভালো হয়। বাট আমার যেহেতু একটু রাশ, এই জন্য আমি ঝটপট করেই মাখিয়ে নিচ্ছি। তারপরেও আমি মানে তাড়াতাড়ি হলেও হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আসলে যে কোনো কাজেরই স্টেপ বাই স্টেপ সুন্দর করে করলে, যত্ন নিয়ে করলে সেই কাজটা ডেফিনেটলি ভালো হয়। আর করতে করতে যে কোনো কাজেরই একটা অভ্যাসের ব্যাপার থাকে। তো তখন দেখা যায় যে আস্তে আস্তে সেই কাজটাতে মানুষ পারদর্শী হয়ে যায় বা এক্সপার্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এইভাবে করে ডোটাকে এখন মাখিয়ে নেব ডিমের সাথে।
খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব আমি। আর অ্যাট দ্য সেম টাইম আমি সাগুদানার পিঠাগুলোও বানিয়ে নিব। আর চুলায় মিল্ক বসিয়ে দিব, কারণ হচ্ছে যে সাগুদানার পিঠাটাতে তো মিষ্টি বানানোর জন্য বা সেমাইটা বানানোর জন্য মিল্কটা একটু ঘন হতে হবে। বয়েল মিল্কের ভিতরে সাগুদানাটা দিতে হবে। এই জন্য আমি মিল্কটা বসিয়ে দিয়ে এটা বানাবো। আমার যেহেতু একটু তাড়াহুড়া করে করতে হচ্ছে কাজগুলো। তবে আমার কাছে সাগুদানা মিষ্টিটা ফার্স্ট টাইম বানালেও খুব মজা লেগেছে, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আর এই মিষ্টিটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার বানানো ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি। আমার বাসার সবাই খুব পছন্দ করে। পার্সোনালি আমি মিষ্টি লাভার না, বাট এই মিষ্টিটা বানালে দেখা যায় যে আমি নিজেও 2-3টা খেয়ে ফেলি এরকম। তো এটার মিষ্টির পরিমাণটাও খুব বেশি হয় না, আর এত সফট আর ঘির একটা সুন্দর স্মেল থাকে। আপনারা যারা বানাননি এভাবে তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দুধটাকে চুলায় বসিয়ে দিয়ে এখন আমি সাগুদানা মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এটা যেহেতু ছোটো ছোটো করে বানাতে হয়, সো বেশ খানিকটা সময় লাগে এটা বানাতে। আর আপনারা চাইলে অন্য শেপ দিতে পারেন। আমি লম্বা লম্বা করেছিলাম, কিছু বলও দিয়েছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম ট্রাই, সো ডিফারেন্ট শেপ বানিয়ে দেখছিলাম কেমন হয়। আর পাশের প্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর এই মিষ্টিটা বানানোর সময় হাতে বারবার একটু অয়েল লাগিয়ে নিতে হয়, না আদারওয়াইজ হাতের সাথে স্টিকি হয়ে লেগে যায়। তো দুধটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি গরম দুধের ভিতর সাগুদানাগুলো দিয়ে দিয়েছি। তো সাগুদানাগুলো সুন্দরভাবে ফুলে উঠলে আর ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলে আমি এর মধ্যে সুগার অ্যাড করব। সুগারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আর ফ্লেভারের জন্য একটু সাদা এলাচের গুঁড়ো বা সাদা এলাচ অ্যাড করতে পারেন। দুধটা যখন একটু ঘন হয়ে যাবে সে পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব রাখতে পারেন। এনিওয়ে, আমি এখন কালো জামের মিষ্টিটা বানানো শুরু করেছি। তো আমি মিষ্টিগুলোকে যেহেতু কালো জাম বানাবো, সো এই জন্য আমি এগুলোকে লম্বা লম্বা কালো জামের মতো শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোলও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর ভিতরের কালো জামের ভিতরে যে একটা লাল বা পিঙ্কিশ থাকে, সেটা বানাতে চাইলে এই ডোটার ভিতরে জাস্ট আপনি একটু পিঙ্ক কালার অ্যাড করে নিতে পারেন। তবে এই মিষ্টিটা হচ্ছে একটা নো ফেল মিষ্টি। আমার কাছে মনে হয় যে বেস্ট একটা মিষ্টি। তো এটাকে জাস্ট বানিয়ে এখন একটু সফট করেই বানিয়ে নিতে হবে। যে শেপ দিতে চান সেই শেপটা দিয়ে তেলটা জাস্ট ওয়ার্ম হওয়া অবস্থাতেই আপনারা তেলের ভিতরে দেবেন। আর যেহেতু আমি এটাকে কালো জাম বানাবো, সেজন্য একটু বেশি ডার্ক করে ভেজে নিতে হবে, যাতে করে মিষ্টির কালারটা কালো জামের মতো ব্ল্যাক হয়। তো এই জন্য, আর উপরটা খেতেও ভালো লাগবে, একদম এক্স্যাক্ট কালো জামের মতো দোকানে। তো আর খেয়াল রাখতে হবে মিষ্টিটা বানানোর সময় যেন কোনো গায়ে ফাটা না থাকে আর কি। এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে ভাজবো, তবে তেলটা খুব বেশি গরম হবে না। যেহেতু আমার গেস্ট আসবে, তাই খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম। তো অ্যাকচুয়ালি এটা হয়ে এসছে, আবার এটাকে নামিয়ে দেন আমি মিষ্টিটাকে ভেজে নিব। মিষ্টিটাকে আমি ভাজার জন্য এখন তেলে দিব, দিয়ে আমি পাশের একটা চুলায় চিনি শিরার রস বানানোর জন্য দেব। তো শিরা করার জন্য তো ওটার ভিতরে আমি প্রায় 1.5 কাপ পানি দিয়েছি, এবং অ্যাপ্রক্সিমেটলি 6 কাপ বা 5.5 কাপের মতো পানি দিয়েছি। তো পানি দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে জাল করে নিব। যখন বলক চলে আসবে, এই মিষ্টির জন্য 1 তার বা 2 তারের শিরার কোনো দরকার নেই। জাস্ট বলক চলে আসলে আমি ওটা বন্ধ করে দিব, বা একদম ছোট জাল করে রাখবো, যাতে করে শিরাটা জাস্ট শুধু ওয়ার্ম থাকে। আর তেল থেকে মিষ্টিগুলো গরম গরম তুলেই আমি চিনি শিরায় দিয়ে দেব।
মিষ্টিগুলোকে প্রপারলি ভাজা হয়ে গেলে আপনি যে কালার চান, তবে একটু ডার্ক করে ভেজে নিতে হবে কালো জাম বানাতে গেলে। সরাসরি তারপরে মিষ্টির শিরার মধ্যে দিয়ে 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে শিরায় ডুবিয়ে রাখতে হবে। তারপরে আপনার এটাকে উঠিয়ে নিয়ে একটা স্টেনারে বা মানে পানি ঝরে যায় বা রসটা ঝরে যায় এরকম কোথাও রেখে তারপরে আপনি ইনস্ট্যান্ট মাওয়া বা রেগুলার যে মাওয়া কিনতে পাওয়া যায় সেটাতে গড়িয়ে নিতে পারেন। সেই সাথে তৈরি করেছিলাম ফালুদা। তো ফালুদার রেসিপিটা ওইভাবে শেয়ার করা হয়নি। ফালুদা হোপফুলি সবাই মোটামুটি জানেনই। আর হয়তো অন্য কোনো সময় আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এরপরেই চলে গেলাম হচ্ছে মৌচাক বিবিখানা পিঠা বা মৌচাক পিঠাতে। প্রথমে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য প্রায় 1 কাপের মতো আমি চিনি দিয়ে দেবো এখানে। এটাকে ক্যারামেলাইজ করার পরে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব অ্যাপ্রক্সিমেটলি 1 কাপ। তো এই জন্য আমি হচ্ছে পাশে একটা ক্যাটেল বসিয়ে দিয়েছি গরম পানির জন্য। এটাতে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। তো আমি গরম পানি দিয়ে এটা ক্যারামেলাইজ হয়ে আসলে কালারটা যখন মানে লাইট ব্রাউনিশ হতে শুরু করবে তখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম পানি দিয়েও কিছুটা নাড়াচাড়া করে যখন বয়েল চলে আসবে আমি সেই পর্যায়ে এটাকে বন্ধ করে রাখবো। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস সতর্ক হওয়ার জন্য বলছি বা বলবো, সেটা হচ্ছে যে আমি যখন ক্যারামেলাইজ করছিলাম সুগারটাকে তখন চিনি সাধারণত দেখা যায় যে শেষের দিকে খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। তো আমি তাড়াহুড়া করে কাপে মেজারমেন্ট করে পানি ঢালতে গিয়ে আমার অলরেডি হাতে বেশ খানিকটা জায়গা বার্নের মতো হয়ে গেছে, স্টিম লেগেছে অনেক, গরম যেহেতু দুটাই, পানি এবং ক্যারামেল। সো আপনারা প্লিজ পানিটা দেওয়ার সময় চুলার জালটা একেবারে বন্ধ করে একটু কেয়ারফুলি কাজটা করবেন, আদারওয়াইজ আমার মতো হাতে মানে তাপ লাগার একটা সম্ভাবনা থাকে এবং এতে করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিস থাকে। সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তো চুলাটা বন্ধ করার পরে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিব, 2টো ডিমের আন্দাজে বানাবো। তো 2টো ডিম নেওয়ার পরে এটার ভেতরে কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ইউজ করেছি। কনডেন্স মিল্কের সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে মানে দুটো একসাথে খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এটা বানানোর জন্য এর মধ্যে আটা ইউজ করতে হবে। আমি এখানে 1 কাপের থেকে একটু কম আটা ইউজ করব, মানে হাফ কাপ। আর হচ্ছে 1 চা চামচের থেকে একটু বেশি আমি বেকিং পাউডার ইউজ করব, আর হাফ চা চামচ আমি এখানে বেকিং সোডা ইউজ করব। আর আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করব। তো সব উপকরণগুলোকে আমি চেলে নিয়েছিলাম, বিশেষ করে ময়দাটাকে নিয়ে আমি এর ভেতরে দিয়ে মিক্সড করে নেব এখন। এটাকে মিক্সড করে নেওয়ার পরে এরকম একটা আঠালো স্টিকি ডোর মতো হবে। তো এতটাই স্টিকি যে আমার যে উইস্ক ছিল এটা অলমোস্ট বাঁকার মতো হয়ে গিয়েছে। তো আমি এ পর্যায়ে এর মধ্যে যে মিশ্রণটা রেডি করে রেখেছি ক্যারামেল আর ওয়াটার,
এটাকে এর মধ্যে অ্যাড করে দিব। তবে খেয়াল রাখতে হবে এটা যেন একটু ওয়ার্ম থাকে, মানে হালকা কুসুম গরম থাকে, ঠান্ডা হলে হবে না। এটাকে একটু গরম করে নিতে হবে যদি ঠান্ডা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে সাথে মিক্সড করে নিব। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো তেল ইউজ করে খুব ভালো করে মিশিয়ে নেব এর সাথে। কেমনটা লাগে। তো এটাকে মিক্সড করার পরে আমি যে প্যানে বসিয়ে দেবো, আমার এখানে একটা কেকের মোল্ড আছে, এটার ভিতরে আমি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার বিছিয়ে নিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে করে খুব সহজেই বেরিয়ে আসে। তো এটার ভিতরে এখন আমি ঢেলে দিব, দিয়ে আমি একটা প্যানের ভিতরে এটাকে বসিয়ে দিব। তো প্যানটা যাতে একটু মোটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথমে জালটাকে মিডিয়াম রাখতে হবে। আমি নিচে একটা প্যান দিয়েছি, আমার প্যানটা বেশ মোটা, তো ওটার মধ্যে আমি সরাসরি বসিয়ে দিয়েছি। তবে আপনারা এই কাজটা করতে যাবেন না, আপনারা একটা প্যানের ভিতরে আর একটা প্যান দিয়ে তারপরে বসালে বেটার হয়, কারণ আমার কেকটা নিচের দিকে বেশ কিছুটা লেগে গিয়েছিল, এই জন্যই আমি বলবো যে দুটো দিয়ে করলেই বেটার হয়। তো যখন বাবলের মতো চলে আসে তখন এর ভেতরে মানে জালটাকে কমিয়ে দিতে হবে, একদম আর কি ধিমা আঁচে করে দিতে হবে, বা যাতে আমরা দমে রাখি বিরিয়ানি এরকম একটা আঁচে দিতে হবে। আর তার আগে হচ্ছে মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে আপনি কেকটা দেখলে বুঝতে পারবেন কোন পর্যায়ে হয়ে গিয়েছে। উপরটা যখন একেবারে মানে কাঁচা ভাব যেটা চলে যাবে, একটা টুথপিক বা একটি স্টিক দিয়ে চেক করে দেখতে পারেন, তাতেই বুঝে যাবেন যে কেকটা হয়ে গিয়েছে কিনা। আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, তবে শুধু নিচে কিছু অংশটা লেগে গিয়েছিল। তো আপনারা ওই মানে ডাবল প্যান ইউজ করলে এই প্রবলেমটা আর হবে না। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।